এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের আলেম সমাজের। হাজী শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা যেখানে কালাপানি যাবজ্জীবনের জন্য নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি মানে দাঁড়িয়ে মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশনগুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র এই সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। ৭,৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস এজেন্সির লোকজন কাজ করেছে এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন। আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে নাই। সেই ছিল ৫ মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম ১৭ বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, ১৩ সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে, কিন্তু আমরা সেটা পারি। এজন্য প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো। বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। তো এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আধিপত্যবাদ বিরোধী লড়াই সামনে আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তে উগ্রবাদীরা আরো শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ের সামনে আমাদেরকে একসাথে রাজপথে সরব থাকতে হবে। আমাদেরকে এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং একই সাথে সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। ২০১৩ সালের ৫ই মেতে যেই নারকীয় কাদের উপর হামলাটা হয়েছিল, ওইটাকে আমরা যদি একটু হৃদয় দিয়ে ধারণ করি,
এবং হৃদয় দিয়ে ধারণ করার কারণে বর্তমান যে সরকার এবং তারই যে তথ্যমন্ত্রী উনি যে আসছেন, এখানে আসছেন কি জেনে বুঝেই তো এখানে আসছেন, আলেমদের মাঝে আসছেন, আপনাদের অনুভূতির প্রতি মমত্ববোধ নিয়ে একাত্মতা ঘোষণা করে মূল্যবোধের উপরে কিন্তু উনি এখানে আসছেন। তো উনাকে যারা আসতে দিতে চান না, আলেম এবং হেফাজতের মধ্যে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, যেই ঐক্যটা ছিল এই 8 বছর মানে আমাদের 2013 সালের যেই 5ই মে, ওদিন তো আমরা একসাথে জীবন দেওয়ার কাফেলায় ছিলাম। আজ কেন এই 2-2.5 মাসের মধ্যে আমরা কেন ওই পাটাতনটাকে, যেই পাটাতনের উপর স্বৈর শাসককে আমরা একসাথে ফ্রাই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তখন তো আমাদের মাঝে কোনো অনৈক্য ছিল না। আর ওই গরম তাওয়াটা 2.5 মাস না যেতে এখন ওই তাওয়ার মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে, এই জন্য মিডিয়া আসছে না, জহিরুদ্দিন স্বপন এই সরকারের বার্তা নিয়ে আসছেন। আমাদের মধ্যে যেরকম কোনো জুলাইয়ের চেতনার মধ্যে আমাদের কোনো বিভেদ নাই, এই আলেমও আমাদের হৃদয়ে ধারণ করে মাথার তাজ হিসাবে ইসলামী মূল্যবোধকে মূল্য দিতে এই সরকার তারই প্রতিনিধি হিসাবে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে। তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা মূল্যবোধ জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক মুরতাদ আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীর চরিত্র হনন করে ব্লগাররা যেভাবে শুরু করলো, এবং যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোনো জুডিশিয়ারির ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন, তিনি সরকার প্রধানমন্ত্রী। এদিকে শাহবাগের আরেকটি সরকার হয়েছে, ইমরান এই সরকারের জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশে এবং দুনিয়ায় নাই, যিনি সাজাপ্রাপ্ত হন তিনি সাজা কমাবার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়ারির লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে এই ন্যাক্কারজনক গণহত্যার পরে বিএনপির বিবৃতিতেই প্রথম এটাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। দৈনিক পত্রিকার আর্কাইভ থেকে খুঁজলে দেখবেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তখনও এ বিষয়ে কোনো বিশেষণ নির্ধারিত করতে পারেনি। শুধু বিএনপি তাকে গণহত্যা বলে চিহ্নিত করেই সেই দিন ক্ষান্ত হয়নি। 2 দিন ব্যাপী হরতালের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গায়েবাজানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। হত্যাকারীরা যখন এই অপরাধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান রকম বিকৃত তথ্য ছড়াছড়ি করতে শুরু করলো, সরকারের সমস্ত ধরনের সমর্থক গণমাধ্যমকে ব্যবহার করে নানান রকম নাটক এবং মিথ্যা কাহিনী প্রচার করতে শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত সরকার যে বয়ান দাঁড় করলো সেটি হচ্ছে এটা বিএনপির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনাদের তা মনে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় ভাই এবং বোনেরা, আমি জানি না বোনেরা আছেন কিনা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসের এক বাক পরিবর্তনকারী ঘটনা ছিল 2013 সালের 5ই মে, যেদিন শাপলা চত্বরে হেফাজত ইসলামের লাখো মানুষ, লাখো কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ
সেদিন সেখানে সমবেত হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের একটা বাঁক পরিবর্তনের জন্য। 2011 সালে বিচার না ফাঁসি চাই এই দাবিতে যখন আমাদের এই পাশেই শাহবাগ চত্বরকে দখল করেছিল এক ফ্যাসিস্ট শক্তি, যখন এই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হলো, সেই ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশে জেকে বসতে শুরু করলো যে মনে হচ্ছিল যে বাংলাদেশে মুসলমানদের বোধহয় আর থাকার জায়গা হবে না। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়তেও আমরা ভয় পেতাম যে টুপি দাড়ি নিয়ে মসজিদে গেলেও কখন শাহবাগীরা এসে হামলা করে। টুপি দাড়িওয়ালার মানুষদের দোকানপাট পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। স্কুল কলেজে গিয়ে তারা তাদের ইচ্ছামতো অনুষ্ঠান করতে, গান গাইতে বাধ্য করেছিল। সেই যে ইসলামকে অবমাননাকারী নাস্তিক ব্লগার শক্তি, বিশেষ করে তারা যখন বাংলাদেশের মুসলমানদের আত্মপরিচয়টা মুছে দেওয়ার কাজ করছিল, তারা দাড়ি টুপিকে অপরাধের সাথে সম্পৃক্ত করে সাংস্কৃতিক বয়ান তৈরি করছিল, মুসলমানদেরকে হত্যাযোগ্য করে তোলার জন্য বয়ান তৈরি করছিল। সেই সময়ে ঘূর্ণিঝড়ের মতো আবির্ভূত হয়েছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম সেদিন প্রমাণ করেছিল যে তারা শুধু হেফাজতে ইসলামই নয়, তারা হেফাজতে বাংলাদেশ। হেফাজতে ইসলাম একই সাথে বাংলাদেশের কৃষ্টি কালচারের হেফাজতকারী হিসেবে আবির্ভূত হয়েছিল। আজকে যারা হেফাজতের কর্মীরা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে বিশেষ কিছু দাবি আছে আমার। আপনারা ইসলামের যে কোনো বিষয় নিয়ে দাবি তোলেন, এটা তোলাটা স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এই দেশের নাস্তিক্যবাদী, যারা এই দেশের মুসলমানদের, এই দেশের মানুষের শত্রু, যারা এই দেশে অন্য দেশের আধিপত্য কায়েম করতে চায়, যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের যে চেতনা সেটাকে মুছে ফেলতে চায়, তারা কিন্তু মুসলমানদের সমস্ত সংস্কৃতিকে, সমস্ত আচার ব্যবহার, পোশাক, দৈনন্দিন জীবন, এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে সাংস্কৃতিক বয়ান নির্মাণে ব্যস্ত। সেই বয়ানের বিপরীতে পাল্টা বয়ান তৈরি করতে হবে যে আপনারা এই দেশের মূলত স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক শক্তি। আপনাদেরকে ইতিহাস জানতে হবে। এই বাংলায় ঘুরি, বাবর, আবদালি এবং মুঘলরা এসছে। এই উপমহাদেশ মুসলমানেরা হাজার বছর ধরে শাসন করেছে। ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা ছিল আমাদের আলেম সমাজের। হাজী শরিয়াতুল্লাহ, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, আন্দামানের যে বন্দিশালা যেখানে কালা পানি যাবজ্জীবনের জন্য নির্বাসনে পাঠানো হতো, দেখবেন ভারতীয় উপমহাদেশের কত হাজার আলেম ওলামাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস যদি না জানেন, তাহলে আপনাদের মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমরা বোধহয় স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি নই, রক্ষক শক্তি নই। কারণ শাহবাগীরা সেই বয়ানটা তৈরি করতে পেরেছিল যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি মানে দাঁড়িয়ে মানুষ। এই বয়ানকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের এই বয়ান ভেঙে দেওয়ার কাজটা করতেই হবে। আজকে আপনাদের বক্তৃতায় অগ্নিঝরা বক্তব্য আমি শুনি, আবেগের কথা শুনি, কিন্তু মনে রাখতে হবে একই সাথে সায়েন্স, টেকনোলজি, ইতিহাস, এই দেশের মানুষের কৃষ্টি কালচার সম্পর্কে সম্যক ধারণা থাকা, এই ভূখণ্ডে মুসলমানদের কি অবদান ছিল সেটা আপনাদের জানা থাকা খুবই জরুরি। কারণ দিন শেষে আপনারাই, এই আলেম ওলামারা, মুসলমানেরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষক, আর কেউ নয়। 5ই মে শাপলা চত্বরে যে বর্বর গণহত্যা করা হয়েছিল, সেটা করে বাংলাদেশে শুধু ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে তা কিন্তু নয়, তারা আমাদের সংস্কৃতি থেকে আমাদের বিশ্বাসকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে বাংলাদেশে কেউ টুপি দাড়ি রাখতেই সাহস না পায়। তারা এমন একটা সংস্কৃতি তৈরি করেছিল, 1989 সাল থেকে শুরু হওয়া বৈশাখী আনন্দ মেলা, তারা মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে সেখানে টুপি দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গাত্মক মূর্তি বানিয়ে প্রচার করতে শুরু করলো যে এরাই হচ্ছে অশুভ শক্তি। এই যে সাংস্কৃতিক বয়ান, এটার কিন্তু মারাত্মক প্রভাব আছে সমাজে। কিন্তু আল্লাহর রহমতে 2024-এর 5ই আগস্ট যখন বাংলাদেশের শেকড় শুদ্ধ এই ফ্যাসিস্ট, সেই নৈরাজ্যবাদী শক্তি বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পালিয়ে গেল, তারপরে বাংলাদেশে যে আনন্দ শোভাযাত্রা হলো, সেখানে কিন্তু হাজার বছরের পুরানো মোগলদের ঐতিহ্য, সেই তাজিয়া মিছিল বলেন,
অথবা মুসলমানদের ঈদ আনন্দ যাত্রার যে সাংস্কৃতিক যে প্রবাহ, সেগুলোর বয়ান কিন্তু আমরা দেখতে পেয়েছি 2025 সালে যখন বাংলাদেশে বৈশাখী মেলা উদযাপিত হলো। এই যে সাংস্কৃতিক বয়ানের ক্ষেত্রে মুসলমানেরা যদি সচেতন না হন, সক্রিয় ভূমিকা পালন না করেন, তাহলে কিন্তু বারে বারে আমাদের শাপলা চত্বরের মোকাবেলা করতে হবে। আমি এবার মামলার দিকটায় বলবো। শাপলা চত্বরে যত শহীদ হয়েছিলেন, এই ঘটনা যে একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ ছিল, সেইটা প্রথম আমরাই আইডেন্টিফাই করে 15 জনের বিরুদ্ধে, শেখ হাসিনা, তার আইজিপি, বিডিআরের প্রধান সহ 15 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলাম আমার সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। যে মামলা এখন বিচারাধীন আছে, তদন্তাধীন আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো হেফাজতে ইসলামের এই 5ই মের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হবে। কিন্তু যেটা আপনাদেরকে করতে হবে, হাজার হাজার মানুষ সেদিন ভিক্টিমাইজ হয়েছিলেন। তদন্ত সংস্থার স্বল্প কয়েকজন তদন্তকারীর পক্ষে সব ঘটনা তুলে আনা সম্ভব নয়। আমার সাথে হেফাজত ইসলামের যারা দেখা করেছিলেন তাদেরকেও বলেছি, আপনাদের প্রত্যেকটি শহীদের তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রত্যেকটি আহত এবং যারা সেদিন চোখে দেখেছিলেন তাদের বর্ণনা, তাদের তোলা ছবি এবং ভিডিও এই অপরাধীদের মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য কাজ করবে। এখানে ফরিদুর নুমান সাহেবকে আমি দেখতে পাচ্ছি, আমার জানা মতে ওনার ক্যামেরায় অজস্র ছবি এবং ভিডিও ছিল সেদিনে। সেদিন যে সমস্ত মিডিয়া কর্মীরা ভিডিও তুলেছিলেন, ছবি তুলেছিলেন, আপনারা নিজেদের মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও ধারণ করেছিলেন, সেগুলো সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা দিন। তা না হলে কিন্তু এই অপরাধীদের অপরাধ পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ করা সম্ভব হবে না। এই ভিডিও ডকুমেন্টারি তৈরি করে এইটাকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে ফেলে এগুলো সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে আপনারা সংরক্ষণ করুন, প্রচার করুন, যাতে ইতিহাসের এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়টি আগামী প্রজন্মের জন্য লিপিবদ্ধ হয়ে থাকে। যদি কেউ আবারও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, মুসলমানদের আকিদা বিশ্বাস নিয়ে এরকম ধৃষ্টতা দেখানোর চেষ্টা করে, সেদিন রুখে দাঁড়ানোর জন্য আবারও শাপলার শহীদদের মতো আবার জনতা জেগে উঠবে, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য ইতিহাসের কাছে কিন্তু এগুলো আমাদের রেখে যেতে হবে। আজকে আমি দেখতে পাচ্ছি অধিকাংশই আপনারা হেফাজতের কর্মী অথবা হেফাজতের নেতৃবৃন্দ। এই বাংলাদেশটা আপনাদের, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মনে রাখতে হবে আপনারাই হেফাজতকারী। সেই ক্ষেত্রে এই দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করা, ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতিকে একসাথে ইনক্লুসিভভাবে নিয়ে এই বাংলাদেশটা আমাদের যারা জনগোষ্ঠী আছে প্রত্যেকের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ যাতে হয়। কেউ যেন বলতে না পারে আমরা ইনটলারেন্ট, আমরা ধৈর্যহীন, আমরা ভিন্ন মতকে সহ্য করি না, এই ধরনের অপবাদ যাতে আমাদেরকে কেউ দিতে না পারে। বাংলাদেশটা সকলের বসবাসযোগ্য হয়। বাংলাদেশে কখনো বুম এবং ক্রস ফায়ার ফিরে না আসে, বাংলাদেশে আর কখনো শাপলা চত্বরের হত্যাকাণ্ড ফিরে না আসে, আর কখনো নাস্তিক ব্লগারদের উত্থান না হয়। এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ তর করে এগিয়ে যাবে, যে বাংলাদেশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত হবে, যে বাংলাদেশের সমর শক্তি আবারও বিশ্বের 1 নম্বর হবে। আমাদের সায়েন্স, টেকনোলজি, আমাদের এডুকেশন, আমাদের সংস্কৃতি, আমাদের বাণিজ্য সব কিছু এমন বিশ্ব স্ট্যান্ডার্ডের হবে, যখন যে একসময় ইংরেজ, ফরাসি, ডাচ যারা বাংলার সম্পদের জন্য, শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, স্থাপত্য কলার জন্য বাংলাদেশে আসতো, আবার এই বাংলায় দুনিয়ার মানুষ যাতে ফিরে আসে এবং গর্ব করার মতো একটা বাংলাদেশ তৈরি করতে হবে। সেই বাংলাদেশ আপনারাই তৈরি করবেন। আপনাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উম্মতের শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, বিপদাপদে ফেলেন এবং কখনো কখনো তার জীবনটা পর্যন্ত নিয়ে যান জান্নাতের বিনিময়ে। আপনারা যারা ওলামায়ে কেরাম আপনারা জানেন যে আল্লাহ তো আমাদের জীবনটা তো কিনে নিয়েছেন না, জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই জন্য 13 সালের 5ই মের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম গণহত্যা যারা ঘটিয়েছেন, তারা 24 সালের 5ই আগস্টের সাথে তারিখ কিন্তু ঠিক আছে, মিল আছে, মিলায়া দেখতেছেন না এখন?
যে কাদেরকে নাই করে দিতে চেয়েছিলাম আর কারা আসলে নাই হয়ে গেছে। সূরা লাহাবে আল্লাহ তাআলা বলছেন না, আবুল আহাবের চরিত্র সম্পর্কে বলছেন না, যে আমার মানে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খড়কুটার মতো বিবেচনা করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইতিহাস সাক্ষ্য দেবে আসলে যে কারা ইতিহাসের জায়গাতে অস্টারিতে গিয়ে কারা আসলে খড়কুটা হয়ে গেছে। এই জন্য আজকে এইখানে দাঁড়ায় আমাদের প্রথমত হচ্ছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করা আমরা করছি, প্রথমত কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে দায়ের রেসপন্সিবিলিটি কোথায়? কাউকে না কাউকে তো এই গণহত্যার দায় নিতে হবে এজ এ স্টেট। আজকে এখানে আমাদের প্রিয় স্বপন ভাই, রতন ভাই আছেন, ওনারা বিএনপি আকারে না, স্টেট আকারে যেহেতু ওনারা সরকারে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, তাই আমাদের দাবি দাওয়াগুলো ওনাদের কাছেই বলতে হবে এবং ওনাদেরকে এই দায়ও নিতে হবে, রাষ্ট্র আকারে ওনাদেরকে দায় নিতে হবে। আমরা বারবার গত কয়েক বছর থেকে টানা বলেছি যে এইটার তদন্তের জন্য একটা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে একটা গণশুনানি করা দরকার, এবং সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনি ইনডোরে পার্লামেন্টে করতে পারেন, ক্রস পার্টি স্ট্যান্ডিং কমিটি দিয়ে করতে পারেন, বাট আমরা বারবার প্রস্তাব করেছি যে আপনারা ক্রস পার্টি পার্লামেন্টেরিয়ান এবং এক্সপার্ট, মানবাধিকার কর্মী, আইনজীবী, ওলামায়ে কেরাম যারা আছেন, সাংবাদিক, তাদেরকে সবাইকে নিয়ে একটা বড় প্যানেল করে শুনানি হওয়া দরকার, এবং সেটা লাইভ ব্রডকাস্ট হইতে হবে, যেভাবে সংসদ ব্রডকাস্ট হয়, যে সেই দিনকার কি হয়েছে তার আগের দিন, সেই দিন, পরের দিন। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা এসছেন, বিকালে সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে এই যে লক্ষ লক্ষ বুলেট মারা হয়েছে, তার আসলে ফলাফলটা কি দাঁড়িয়েছে? নেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে, শাটডাউন করে দিয়ে, ডিশ বন্ধ করে দিয়ে, টোটাল এলাকা খালি করে, বিদ্যুৎ কেটে দিয়ে 1.5-2 লক্ষ বুলেট ছুড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেই দিন পাশে ছিলেন, শুনেছেন। আমরা দেশের বাইরে ছিলাম, কিন্তু এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, মনে হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে, সেরকম একটা অবস্থা মনে হচ্ছে চারপাশে। যে এটা যে একটা রাজধানী, এটা শহর, এটা যে মুসলমানের দেশ। আমার বাংলাদেশের যে কারো 13 দফার বিষয়ে দ্বিমত থাকতে পারে, 13 দফা কারো একমত হওয়া জরুরি না, কিন্তু রাষ্ট্রের কাছে 13 দফা নিয়ে এসে এইটা বাস্তবায়নের দাবি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। যে কেউ করতে পারতে হবে, রাষ্ট্র বলতে পারতে হবে যে আমি কোনটা করতে পারছি, কোনটা করতে পারছি না। এটার নাম হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সামাজিক চুক্তি, এই ডায়ালগ এবং কনভারসেশনের জায়গা। সেইটা না করে রাষ্ট্র যেটা করেছে, রাষ্ট্র গণহত্যার পথ বেছে নিয়েছে। এবং এই গণহত্যার পথ কেন বেছে নিয়েছে, 4টা মোটা দাগের বড় গণহত্যা কেন আওয়ামী লীগকে করতে হয়েছে, সেইটার রেজাল্ট আমরা দেখেছি গত কয়েকদিন আগে। গেরুয়া বাহিনী, বিজেপি যখন পশ্চিম বাংলা দখল করেছে, এখানে তো ভোট হয় নাই, দখল করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দখল করেছে। অতএব আজকে এই জায়গাতে এসে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে একটা পাবলিক কমিশন করেন হিয়ারিংয়ের জন্য, গণশুনানির জন্য। সেইখানে প্রত্যেক মাদ্রাসা থেকে যারা এতিম ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে ঢাকাতে এসেছিলেন, তারা তাদের গল্পগুলো এসে বলতে পারবে। তাদেরকে কাঁদতে দেন জনগণের কাছে, মানুষের কাছে কাঁদতে দেন যে সেদিন তারা আসলে কি দেখেছে, তারা কত রক্ত দেখেছে, সেদিন কত হাজার স্যান্ডেল দেখেছে। ডাস্টবিন ক্লিন করে সিটি কর্পোরেশন একজনের কর্মকর্তা আমাকে বলেছে, আমার জীবনে আমি এত রক্ত যেমন দেখি নাই, এত স্যান্ডেলও দেখি নাই। কি পরিমাণ জিনিস সেখান থেকে ক্লিয়ার করতে হয়েছে গত কয়েক ঘন্টার ভিতরে। আমাদের সিটি কর্পোরেশনগুলো যদি প্রত্যেক দিন এত প্রফেশনাল হইতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে, তাহলে ঢাকা শুড হ্যাভ বিন দ্য ফাইনেস্ট, ক্লিনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই আবর্জনা পরিষ্কার করবার দায় রাষ্ট্র, সিটি কর্পোরেশন নেয় না, কিন্তু শহীদদের রক্ত পরিষ্কার করবার দায় অল্প কয়েকটা ঘন্টার মধ্যে তারা নিয়েছে। এবং যারা করেছেন সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তারা সোনার বাংলায় এখনো আছেন। গণতদন্ত কমিশন করেন, কারা কারা সেদিন দায়িত্ব পালন করেছেন। 7,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, আর্ম ফোর্সেস এজেন্সির লোকজন কাজ করেছে, এবং প্রত্যেকটা ফোর্সের মেম্বারদের লগবুক আছে, কারা সেদিন ডিউটি করেছেন।
আপনি সেগুলো কল করেন, কমান্ডিং অফিসারদেরকে ডাকেন, কারা কারা দেশে আছে, কারা কারা এখনো পালায় নাই। আমার নিঃসন্দেহে দেখবেন বর্তমান সরকারের ও কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। অতএব বিচার করতেই হবে জাতির, ফর ন্যাশনাল পস্টারিটি। ইনসাফ এমন একটা লড়াই, যদি আমরা বারবার এইটাকে ডিসপেন্স করতে ব্যর্থ হই, তাহলে যেটা করবে প্রত্যেকটা জুলুম আর একটা জুলুমের জন্ম দিয়ে যাবে, আর একটা লড়াইকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। পিলখানা গণহত্যা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র, সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, বস্তির বুদ্ধিজীবীগুলা কেউ সেদিন কথা বলে নাই, মুখ খোলে নাই বলেই 17 বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস গণহত্যা হয়েছে। বাংলাদেশের সিভিল সোসাইটি প্রতিবাদ করে নাই, বাংলাদেশের গণমাধ্যম তার জাতীয় দায়িত্ব পালন করে নাই, তারা দালালি করেছে। সিম্পলি সরকার, আওয়ামী সরকার এবং ভারতের দালালি করেছে, সত্যের দালালি করে নাই, রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় নাই, শহীদের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়ায় নাই। এবং সেই গণহত্যা বিচার করতে পারি নাই বলেই আমরা দেখেছি কিভাবে গুম করে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদেরকে নাই করে দেওয়া হয়েছে। 17টা বছর শুধু গুম করা হয় নাই, হত্যা করা হয় নাই, লাশটা পর্যন্ত মেমোরি, স্মৃতি আকারে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার জানে না কোন দিন মৃত্যু দিবস, দোয়াটা কোন দিন পড়বে, এই মেমোরি পর্যন্ত, এই স্মৃতি পর্যন্ত নাই বাংলাদেশে। বিচার হয় নাই বলেই 24-এ আরো 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। অতএব এই বাস্তবতায় বিজেপির রাজনীতি যেহেতু সীমান্তে চলে আসছে, এটার ডাইভার্স কনসিকুয়েন্স আছে আমাদের রাষ্ট্রে, ফরেন পলিসি কনসিকুয়েন্স আছে, ক্রস বর্ডার টেরোরিজম ক্রিয়েট করা হবে। কয়দিন পরে দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামধারী লোকদেরকে জঙ্গি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করা হয়েছে না গত কয়েকদিন আগে? আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করেছি বলে কি হয়েছে? পুলিশ এই নাটক নিয়ে বেশি দূর যাইতে পারে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নাটক করা হচ্ছে, বিমান বাহিনীতে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। তেহরিকে তালেবান পাকিস্তান ভারতের রয়ের টাকায় ফান্ডিংয়ে চলে, এই গল্প কি আমরা জানি না? আমরা হাওয়া খেয়ে বেড়াই। অতএব এই জঙ্গি নাটক, তেহরিকে তালেবান পাকিস্তানের নাটকের খেলা বন্ধ করতে হবে। যেই নাটক ফ্লপ করছে, যেই নাটক সিনেমা হলে গিয়ে কেউ দেখে নাই গত 17 বছর, সেই নাটক আগামী দিনে মঞ্চস্থ করে আপনার শেয়ার বাজারে কোনো দর পতন ঠেকাইতে পারবেন না। অতএব বাস্তবতা হচ্ছে এই গণহত্যার বিচারের দাবি নিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে মোকাবেলা করতে হবে। বিজেপির এই হিন্দু ফ্যাসিস্ট, ফ্যাসিবাদী রাজনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং ওলামায়ে কেরামের হিস্টোরিক রেসপন্সিবিলিটি আছে। হেফাজতের আন্দোলনটাকে যেভাবে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে সেটা দেখি নাই। এই দাবিটা নিয়ে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, পাড়ায়, মহল্লায় যেভাবে সভা সমাবেশ, দাবিনামা উত্থাপন করবার দরকার ছিল, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা সেটা আশা করেছিলাম, সেইটা আমরা দেখি নাই। আমরা আশা করেছিলাম যাদের উপরে জুলুম হয়েছে তারা জুলুমের বিপক্ষে প্রত্যেক পাড়ায় মহল্লায় দাঁড়াবেন, আমরাও পাশে গিয়ে দাঁড়াবো, যে একসাথে মিলে এই লড়াইটা করা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য, ইনসাফের জন্য, আজাদির জন্য এই লড়াইটা করা। এবং ওলামায়ে কেরামকে আগামী দিনেও সাবধান থাকতে হবে, আপনাদেরকে যেন বিজেপির এই গেরুয়াময় সীমান্তে, আমার প্রত্যেক সীমান্তে এখন বিজেপি আক্রমণ করে বসছে, এই জায়গার রাজনীতি আগামী ওলামায়ে কেরামদেরকে কোনো ফাঁদে যেন না ফেলে, সেই নাটক থেকে আমাদেরকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। হেফাজতও কিন্তু আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, সেই নাটকও কিন্তু আমরা দেখেছি। অতএব আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে মজবুত করে ধরবেন, মুখলেসের সাথে, ইখলাসের সাথে, কোনো ধান্দা ফান্দা থাকতে পারবে না এর ভিতরে। এবং সেই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো ইনশাআল্লাহ। শহীদদের জন্য আবার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেই সময়টার কথা চিন্তা করে দাঁড়িয়েছি, আজও মনে পড়ে সেই দিনটা। মাদ্রাসায় পড়তাম তখন, তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম, তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে যাচ্ছ যখন, ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি, বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট, কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে,
কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম, তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে নাই। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে, কিন্তু আমরা সেটা পারি না। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তাহলে তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? এমনি তো আমাদের টুপি দাঁড়ি দেখলে একটু মিডিয়া আসতে চায় না, আজকে মনে হয় তথ্যমন্ত্রী আসছে, এই জন্য মিডিয়া সবাই চলে আসছে। এই জন্য তথ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। যেটা হলো খুবই ক্লিয়ার কাট কথা। আজকে শাপলা স্মৃতি সংসদ এবং এটার যারা নিজামে আছেন, আল্লামা মামুনুল হক, মাহফুজুল হক থেকে শুরু করে আসাতিজা কেরাম, তোলাবায়ে কেরাম, আজকে নাম দেওয়া হয়েছে শাপলা স্মৃতি সংসদ। আমি মনে করি শাপলা আজীবন আমাদের সামনে জীবন্ত, এটা স্মৃতি না, এটা আমাদের জন্য জীবন্ত। এবং জীবন্ত এটা শুধু আমরা বলি না, কোরআনে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা হলো জীবন্ত। আমাদেরই অনেক ভাই যারা আমাদের সাথেই ছিল সহযোদ্ধা, তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে ভয় দেখায় তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে। এবং যেই মধুর জীবনের নিশ্চয়তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনিই আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই।
এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমনভাবে বয়ান উৎপাদন করা হয়েছে ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালীন তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন আনজালা সাহেব, পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি এই ধরনের যে মিডিয়া শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না। আমাদের কাছে মিডিয়া আছে, এটা জানেন তো কি? এটা কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার। আবার তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আমরা তথ্য অনুসন্ধান করে শাপলাদের পর্দার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলায় যারা এসেছিল, মেসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। সে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। দোয়া করবেন, ভালোবাসা থাকবে, আপনাদের মধ্যে জায়গা দিবেন, আপনাদের বাসায় দাওয়াত দিবেন, মাদ্রাসা দাওয়াত দিবেন, আসবো যাব, আপনাদের সাথে ঘুমাবো, থাকবো ইনশাআল্লাহ। তবে গেরুয়া সন্ত্রাস বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত
এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সামনে উপবিষ্ট আমার ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম। আমরা এই মে মাসে দাঁড়িয়ে আবার শাপলাকে স্মরণ করছি। শাপলার শহীদদের সম্মানে একসাথে হতে পেরেছি। তাদের স্মরণ করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য আমি শাপলা স্মৃতি সংসদ এবং দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের জাতীয় বীরদেরকে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে লড়াইয়ের শহীদদেরকে আমরা কিভাবে স্মরণ করি, কিভাবে সম্মান দেই, তার উপরেই আমাদের জাতির শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। যখন যখন এই দেশে সংকট এসেছে, যখন যখন এই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে, তখনই আমাদের আলেমুলামারা, মাদ্রাসার শিক্ষার্থী ভাই বন্ধুরা, তারা সর্বত্র উজাড় করে দিয়ে রাজপথে নেমে এসেছেন, জীবন দিয়েছেন। আমরা সেটা শাপলায় দেখেছি, সেটা আমরা 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে দেখেছি, সেটা আমরা সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি। যখন গত বছর আমরা শাপলার শহীদদেরকে নিয়ে এবং মোদি বিরোধী আন্দোলনের শহীদদেরকে নিয়ে কাজ করতে যাই, তখন দেখতে পেলাম যে শাপলা স্মৃতি সংসদের সদস্যরা যখন 2013 সালের এই গণহত্যার পর তালিকা করছিলেন যে কারা কারা শহীদ হয়েছেন, শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় ইতিহাস থেকে, সেটা রক্ষা করার জন্য তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ হয়েছিল আমার। যে শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে, এবং আমাদের বীর শহীদদের পরিবারবর্গ পর্যন্ত ভয়ে আতঙ্কে সে সময় পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। কিন্তু আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সেই ভাইদেরকে, যারা সেই সময়, সেই সংকটের মুহূর্তে সকল বাধা উপেক্ষা করে শহীদদের তালিকা সংরক্ষণ করেছেন, যেন ইতিহাস থেকে শাপলার শহীদেরা হারিয়ে না যায়। এবং সেই তালিকা ধরেই আমরা যখন দায়িত্বে ছিলাম, তখন আমাদের এই বীর শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদ এবং মধ্যবিরোধী আন্দোলনের শহীদদেরকে তাদের প্রাপ্য সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র একটা সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেটা করতেও আমাদের জাতিগতভাবে 12 বছর, এক যুগ লেগে গিয়েছিল। এটা আমাদের জন্য লজ্জার। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে, জীবন দিতে এগিয়ে আসবে না। আমাদের নাসির ভাই একটু আগে বলে গেলেন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াই সামনে আরো কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তে উগ্রবাদীরা আরো শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ের সামনে আমাদেরকে একসাথে রাজপথে সরব থাকতে হবে। আমাদেরকে এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং একই সাথে সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এবং আমাদেরকে শুধু রাজনৈতিকভাবে না, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবেও শক্তিশালীভাবে আবির্ভূত হতে হবে। সেই আগামী দিনের লড়াইয়ে আপনাদের সহযোগিতা, সমর্থন এবং একসাথে আমরা এই লড়াইটা সফলভাবে পরিচালনা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। 5ই মে রাতে আপনারা কারা কারা ছিলেন? হাত তুলেন দেখি তো। আপনাদের অনুভূতিগুলো কি মনে আছে? 5ই মে রাতে আমি ওখানে ছিলাম। আমি ওখানে সারা রাত, যেদিক দিয়ে গুলি যাচ্ছে সেই দিকে আমাদের সবার, আপনাদের আমার একসাথে যেদিকে গুলি চলছিল সেদিকে আমাদের দৌড় দেওয়া লেগেছিল। আমরা জানি কি পরিমাণ মানুষ তারা হত্যা করেছে। আমি নিজেও একটা দীর্ঘ সময় লাশের উপর হেলান দিয়ে বসেছিলাম।
এরকম একটা সিচুয়েশন ওখানে ছিল। এটা আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমরা সাক্ষী। 5ই মেতে গণহত্যা হয়েছে কিনা, কত মানুষ মারা গিয়েছে কিনা আপনারা সাক্ষী, আমরা দেখেছি, আমরা ওখানে লড়েছি। 5ই মে হেফাজত এটা কোনো নির্দিষ্ট গ্রুপের কৃতিত্ব না, এটা আলেম ওলেমা এবং বাংলাদেশের সকল জনগণের ওখানে সংশ্লিষ্টতা ছিল। আমরা সবাই ওখানে সারা রাত যুদ্ধ করেছি, সারা রাত আমরা জীবন দিয়েছি। আমরা জানি আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে বুয়েটের, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে মানে মানুষ একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও, পরিষ্কার সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাও আমরা এই পর্যন্ত পাই নাই, আমাদের পেতে হবে। যদি 5/24-এর গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, একই সাথে 5ই মে একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই আন্দোলনের শুরু। 5ই মেতে আমরা যদি আন্দোলন সংগ্রাম না করতাম তাহলে 24 কখনো হতো না। 5ই মের সাথে 24 সরাসরি কানেক্টেড, এবং আমরা চাই এই 5ই মেকে এক স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে, যাতে 5ই মে অন্তত আমাদের একটা ছুটির দিন দেওয়া হোক আমাদের শহীদ এবং আহতদের স্মরণে। জি, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান, গুম এবং শাপলার ঘটনা নিয়ে আমরা কিছু টুকটাক রিসার্চ করার, ডকুমেন্টেশন করার কাজ করছি। তো আসলে এই যে 2013-র যে একটা ঘটনা ঘটবে, আসলে এই বিষয়টা আসলে আমি 2009-10 সালেই বুঝতে পেরেছিলাম, যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে পিএইচডি করছিলাম। তখন দেখতাম যে অনলাইনে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা হয়, মানে সহ্য করার মতো না। ওই সময়ে আমার যে ভাই, আমার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেলকে সতর্ক করছি যে বাংলাদেশে একটা মারামারি হবে অনেক বড়। এই যে অনলাইনের কথাগুলো যদি মানুষ জানে, মানুষ সহ্য করতে পারবে না। তারপর আমি 2012 সালের 5ই মে বাংলাদেশে ফেরত আসি। 11 বছর সিঙ্গাপুরে গবেষণা করার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। ওই সময়ে যখন শাপলার ঘটনা ঘটছিল তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক। তো আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ব্র্যাক হচ্ছে বাংলাদেশে একটা সবচেয়ে সেকুলার প্রতিষ্ঠান, তাদের মধ্যে যে আবহাওয়া, আমার খুব কষ্ট হতো যে এরা এরকম কেন, যে মুসলিমকে সহ্য করতে পারছে না, বা তাদের মধ্যে যারা সিনিয়র লোক তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। তো এই নিয়ে 5ই যে ঘটনা ঘটলো তখন তো আমি বললাম ব্র্যাকের, এবং আসলে আমি আজকেই প্রথম বলছি, আমি রাস্তায় বের হয়েছিলাম 5ই মেয়ের যে ঘটনা, আমি সম্ভবত এই পর্যন্ত গিয়েছিলাম, বনশ্রী থেকে রিক্সা দিয়ে সেই ওই কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু আমার বাবা, আমার ভাই ফোন করলো যে গোলাগুলি মারামারি হতে পারে, অনেকে হাতে পায়ে, আব্বা অনেক বুঝাইলো ফোনে যে তুই ফেরত আস। তারপর আমি চিন্তা করলাম যে বড়রা যেহেতু বলেছে, আব্বা বলেছে, তাহলে আমি রিক্সা ব্যাক করে ফেরত আসছি। তারপরে তো দুপুরের পর থেকে তো বিকালের থেকে তো ঘটনা দেখতে থাকলাম। আমার এত কষ্ট হতো শাপলার এই ঘটনার, মানে কয়েক বছর ব্যাপী আমার কান্না চলে আসতো, কিছু প্রকাশ করা যায় না। তো যাই হোক, জুলাই অভ্যুত্থান হলো। জুলাই অভ্যুত্থানের সময় আমাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হয়েছিল, কারণ আমি শিক্ষক হিসেবে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা অনেক ভীতু থাকে, ওই সময় ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলাম। তো আমাকে প্রায় 8-10 দিনের মতো ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলাম। তো 5ই আগস্টে যখনই হলো, তারপর ওদিন রাত্রে থেকে আমার গবেষণার কাজ শুরু হয়েছে। তখন মনে হলো যে ফেসিবাদ বিদায় হয়েছে, তাইলে আমাকে ডকুমেন্টেশন করতে হবে, কারণ আমাদের আবেগ, আমাদের যে যত কিছু সব হারায় যাবে, কিন্তু এটা লিখে যেতে হবে। যে সেই হিসাবে জুলাই নিয়ে অনেক কিছু কাজ করেছে, আমাদের জার্নালে পাবলিকেশন হয়েছে। গুম নিয়ে, গুমের যে মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, এটা নিয়ে আমাদের 2টা পেপার
আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে ইউরোপিয়ান জার্নালে। তো যেই জিনিসটা হচ্ছে যে এগুলো হলো কারণ বাংলাদেশের পত্রপত্রিকার খবর তো মানুষ ট্র্যাক করতে পারবে না ওয়ার্ল্ডে, বা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা হবে না এগুলো নিয়ে, কিন্তু জার্নালে পাবলিশ হলে সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে যাবে। সেই হিসাবে শাপলা চত্বর নিয়েও কাজ শুরু করেছি 5ই আগস্টের পর থেকে। এবং আমাদের যে শাপলার যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, এই ফ্রেমিংয়ে আমরা স্টেট স্পন্সর যে হিউম্যান রাইটস ভায়োলেশন যত তথ্য পাওয়া যায় সবগুলোকে সন্নিবেশ করে একটা ইউরোপের মানবাধিকার জার্নালে রিভিউতে আছে। আশা করি ওইটা কয়েক মাসের মধ্যে অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমি অবাক হয়ে গেলাম যে আপনি যদি বাংলা ভাষার কিছু সোর্স পাওয়া যায়, কিন্তু ইংরেজি মানে শাপলা চত্বর নিয়ে যদি আপনি ইংরেজিতে সার্চ করেন কোনো পক্ষে একটা নিউজও পাবেন না। সব হুজুররাই দায়ী, মৌলবাদী, এবং কিছু থিসিস হয়েছে এবং এরা কাজ করেছে স্বাভাবিকের নিয়ে। অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, বিভিন্ন জায়গায়, ইংল্যান্ডে কাজ হয়েছে, কিন্তু তারা দেখা গেল যে নাস্তিকবাদী গ্রুপের, এবং তাদের ন্যারেটিভ টোটালি ডিফারেন্ট। সেই অবস্থা থেকে এবং মিডিয়ার যে পক্ষপাতপূর্ণ আচরণ, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, এই 3টা পত্রিকা অনেক বেশি তারা ডিমোনাইজ করেছে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করেছি। তো সব কিছু মিলে আসলে যেটা আমার বক্তব্য প্রায় শেষ, যে এই জিনিসটা হচ্ছে যে কোনো ঘটনা, যে আমরা যারা ইসলামপন্থী আছেন, যারা মুসলিম, তাদের এই ঘটনার ন্যারেটিভগুলো ডকুমেন্টেশন করতে হবে। আর মনে রাখতে হবে যে বাংলাদেশের জন্ম হয়েছে ইসলামিক আইডেন্টিটির জন্য। এখন ইসলামের আইডেন্টিটিকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। যে এর মধ্যে যেটা হচ্ছে, আমাদের যদি এই মুসলিম পরিচয় না থাকে তাহলে কিন্তু বাংলাদেশও থাকবে না। সেই লক্ষ্যে দেখবেন ইদানিং অনেক বছর ধরেই মোস্টলি ডক্টর ইউনূসের সরকারের সময় সমকামিতা বান্ধব পলিসি করা হয়েছে, ট্রান্সজেন্ডার আইডিওলজি, জেন্ডারবাদ, এই জিনিসগুলো আনা হচ্ছে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মুসলিম পরিচয়কে বিলীন করে দেয়, এবং দেখবেন যারা শাহবাগ প্রমোট করে। সেই জন্য দেখবেন যে সম্প্রতি একটা শ্রম আইন পাশ হয়েছে, ওইখানে শব্দের মারপেজ দিয়ে জেন্ডার আইডেন্টিটি ঢুকাই দিয়েছে। যেমন আপনার অফিসে আমি গেলাম, ফ্রক পরে মেয়েদের ড্রেস পরে ঘুরে বেড়াবো, অফিসে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে মেয়েদের অধিকার ক্ষুণ্ণ হবে না? তাই এই যে শব্দের মারপেজ দিয়ে এই কাজগুলো ঘটছে, এবং সংসদে অনেক ইসলামপন্থী সংসদ ছিলেন, কিন্তু তারা কেউ বুঝতে পারে নাই। তো সেই জন্য আমাদেরকে গবেষণায় অনেক বেশি ফোকাস করতে হবে, এবং এই সেক্টরটা আসলে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমার জন্য দোয়া করবেন, আর যেন বাংলাদেশের যে আইডেন্টিটি যেটা রক্ষা, এর জন্য যার লেভেলে কাজ করা আসলে আমাদের ইমানি দায়িত্ব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকের যাদেরকে স্মরণ করে আমরা একটা পাটাতনে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সামনে উপস্থিত, এখানে কোনো দিনই কোনো এলেমের কোনো কথা আমার মুখ দিয়ে বলার চেষ্টা করাটাই এটা বেয়াদবি, যাদের সামনে বসে আছি এবং আমার সামনে যারা উপস্থিত। আমি আমার প্রয়োজনীয় কথাগুলো বলেই আমি আমার কথাগুলো শেষ করব। এখানে নাসিরউদ্দিন ভাই একটা কথা বলে চলে গেলেন, উনি থাকলে আমি বলেছিলাম একটু বসেন। পবিত্র কোরআনে একটা শব্দ আছে, সেটা হলো ও আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমরা তো সবসময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানা চাই। আর পরের শব্দের অর্থটা কি? আমার কাছে শয়তান আগমন হোক, এর থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই। তো এই পাটাতনের উপর 2013 সালের 5ই মেতে যেই নারকীয় কাদের উপর হামলাটা হয়েছিল, ওইটাকে আমরা যদি একটু হৃদয় দিয়ে ধারণ করি, এবং হৃদয় দিয়ে ধারণ করার কারণে বর্তমান যে সরকার এবং তারই যে তথ্যমন্ত্রী, উনি যে আসছেন, এখানে আসছেন কি জেনে বুঝেই তো এখানে আসছেন, আলেমদের মাঝে আসছেন, আপনাদের অনুভূতির প্রতি মমত্ববোধ নিয়ে একাত্মতা ঘোষণা করে মূল্যবোধের উপরই কিন্তু উনি এখানে আসছেন। তো উনাকে যারা আসতে দিতে চান না, আলেম এবং হেফাজতের মধ্যে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, যেই
ঐক্যটা ছিল এই 8 বছর, মানে আমাদের 2013 সালের যেই 5ই মে, ওদিন তো আমরা একসাথে জীবন দেওয়ার কাফেলায় ছিলাম। আজ কেন এই 2-2.5 মাসের মধ্যে আমরা কেন ওই পাটাতনটাকে, যেই পাটাতনের উপর স্বৈর শাসককে আমরা একসাথে ফ্রাই করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তখন তো আমাদের মাঝে কোনো অনৈক্য ছিল না। আর ওই গরম তাওয়াটা 2.5 মাস না যেতে এখন ওই তাওয়ার মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে, এই জন্য মিডিয়া আসছে না। জহিরুদ্দিন স্বপন এই সরকারের বার্তা নিয়ে আসছেন। আমাদের মধ্যে যেরকম কোনো জুলাইয়ের চেতনার মধ্যে আমাদের কোনো বিভেদ নাই, এই আলেমও আমাদের হৃদয়ে ধারণ করে মাথার তাজ হিসাবে ইসলামী মূল্যবোধকে মূল্য দিতে এই সরকার, তারই প্রতিনিধি হিসাবে জহিরুদ্দিন স্বপন ভাই আসছে। এই কথাটা আমি যদি নাসরুদ্দিন ভাইয়ের সামনে বলতে পারতাম আমার মনটা আরো ভালো হতো, কারণ আমরা চাই না কোনো বিভেদের মধ্যে ওই পলায়ন পর কোন দেয়ালের উপর যে অপশক্তি, যে বাংলাদেশের কোনো সুযোগ যদি আসে আমি আপনি কেউ কিন্তু নিরাপদ থাকবো না। 5ই আমার যেই তারিখে ঘটনাটা, আমার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া দিয়া আমার যেতে হলে আমার এই ড্যামরা দিয়ে যেতে হয়। আমি দেখেছি এই শাপলা চত্বর কাদের রক্তে রঞ্জিত হয়েছে। বিশেষ করে 5ই এই অগাস্টের জুলাইতে এই যে হেলিকপ্টার দিয়ে এই ভয়ঙ্কর হাসিনা কি বলেছিল, হেলিকপ্টার দিয়ে নাকি পানি দিয়ে নাকি আমার এই মানুষগুলোকে নাকি উনি শান্ত করতে চেয়েছে। কত বড় মিথ্যাচার এই জমিনে করছে, আল্লাহ তার বিচার করছে না। এই আপনার ড্যামরাতে এই আলেমুল আমাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এটা তো আমরা নিজ চোখে দেখেছি, গাওয়াই তো আমরাই দিলাম। এই দেশের মানুষ তো আমরা, এই দেশের মানুষ খালেদা জিয়ার জন্য এই লক্ষ লক্ষ মানুষগুলোকে আপনার যারা যারা জান নাই। তারেক রহমান যখন বাংলাদেশের সংসদে বক্তব্য দেয় তখন কি আল্লাহ নামে এই যে সর্বশেষ বক্তব্যটা দিল 7 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর শুকরিয়া করি তো উনি বক্তব্যটা দিয়ে যাচ্ছেন। তো আমরা কেন তারেক রহমানকে আমাদের খলনায়ক বানিয়ে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা যদি কোনো চেতনা থেকে কমিটমেন্ট থেকে বাইরে যাই আপনারা আমাদেরকে সচেতন করবেন। ব্যক্তিগতভাবে যখন এই মঞ্চে দাঁড়িয়েছি আপনাদের এই যে আলেম, আমার ব্যক্তিগতভাবে কোনো আলেমের যদি দরকার হয় আমি মামুনুল হক সাহেবকে, এই আমার যার সাথে আমি একসাথে ইলেকশন নুরানি ভাইকে, কেন আমরা ইজ্জত দেই না? তো আমাদের মধ্যে এরকম একটা ঐক্য থাকা লাগবে। আমি আমার বক্তব্যের শুধু আপনি আচ্ছা আপনারা যাব শুনেন, আমরা আবেগ দিয়ে তাড়িত নয়, আমরা বিবেক দিয়ে সাজিত, আমরা বিবেক দ্বারা শাসিত। আমি এইখানে আমরা যারা আসছি এই আলোচনাটা আমাকে শেষ করতে দেন, তারপরে আপনার কথা বলবেন। আমরা এখানে যারা আসছি তারা একটা শব্দ কোরআনের মধ্য দিয়ে কিন্তু আমরা থাকতে চাই। এখানে কোরআনের আলোচনা যাদের মধ্যে এসেছি তাদের কাছে শিখতে এসেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা হলেন আল্লাহর সেই কোরআনের ধারক বাহক যারা রোজ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধারণ করবেন না। আল্লাহ তো নিজেই এই কোরআনকে সংরক্ষণ করবেন রোজ কিয়ামত। আপনারা তো এই শিক্ষার মানুষগুলো তো আমাদের সামনে আসছে। এইটা যদি ঠিক হয় তাহলে এখনই কেন আমার সামনে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য, এবিকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য কি আমি আপনাদের বাইরে নাকি? বলেন তো একটু। এতটুকু বিশ্বাস রাখেন, তারেক রহমান বলেছে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ নিয়ে যা আমরা বলেছি সেটা করব। বাকিগুলো সংসদে এখানে কমিটি হয়েছে, সংসদ কমিটির মাধ্যমে আমরা আবারও বলছি ইনশাল্লাহ একটু সবর করেন না, আমরা সবরের মধ্যে দিয়ে থাকতে চাই। এবং আপনাদের মধ্যে আমি বলতে চাই আল্লাহুম্মা জাআলনি মিন সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ও ফি আইউনিন নাসি কাবীরা। আমরা আল্লাহর কাছে আমরা ছোট থাকতে চাই, আর আপনাদের সবাইকে নিয়ে আমরা আপনাদের কাছে ছোট থাকতে চাই, আর আল্লাহর কাছে কেন আমরা বড় থাকতে পারি? তো সবাই যদি এক থাকি এবং ন্যাক থাকি, আমরা মনে করি এই দেশটা স্বাধীনতার জন্য যেরকম 72-71 চেতনার মধ্যে আমাদের থাকতে হবে, আমাদের জুলাইয়ের চেতনার মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে থাকতে হবে। আমরা সবাই এক এবং অভিন্ন, এটুকুর মধ্যে আমাদের বিশ্বাস রাখুন। এই দেশটাকে বিভেদ করলে যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে পরাজিত হয়েছে,
যে শক্তি, এই শক্তিকে জয়লাভ করলে আমি আপনি আবার নিশ্চয় সর্বশেষ এইখানে আশাবাদী কি আজকে এখানে আসছেন। আমি এই প্রথম যারা ইসলামের দাড়ি টুপি দেখলে যারা আমাদেরকে জঙ্গি তত্ত্ব দিত, শুনেন এই শাপলা চত্বরের পরে এক্ষুনি শেষ করে দেবো, শাপলা চত্বরের পরে আমি চিকিৎসার জন্য দেশে বেরিয়ে যাচ্ছি, তখন আমার দাড়ি আমি বললাম যে এয়ারপোর্টে তো ইমিগ্রেশন আমার যেতে দিব না। তখন একজন বললো কি তুমি যুদ্ধের ক্ষেত্রে দাড়িটা সাফ করে যাও। তখন আমি আল্লাহর উপর বললাম তো আমি যে কোনো কিছুর জন্য হুজুরদের আমি মোয়ামেলায় যাই, আমি যে কোনো ফতুয়াটা জানি। আপনাদের মধ্যে থেকে এক আলেম আমাকে বলছেন তুমি ইমিগ্রেশনে যাবা, ওই ইমিগ্রেশনের অফিসারের চেহারার দিকে তাকায় বলবা ইয়া সুব্বুহু ইয়া কুদ্দুস ইয়া গফুর ইয়া ওয়াদুদ। আমি ওই একিনের উপর, ওই মহান রব্বে কারিমের উপর, সত্তার উপর বিশ্বাস করে আমার দাড়ির উপর হাত দেই নাই, আমি ঠিকই ইমিগ্রেশন ক্রস করে গেছি। তো ইমানের যদি আমার আকীদা আল্লাহর উপর বিশ্বাসটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আমি আপনি এই বাংলাদেশ সবাই আমরা মিলেই আমরা জয়লাভ করতে চাই। আমাদেরকে বিশ্বাস করুন, আস্থা রাখুন, এই দেশের আপনারাও নাগরিক, আমরা ইনশাল্লাহ নাগরিক। আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে বলতে চাই, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তথ্যমন্ত্রী এসেছেন না, আমার মা বোনকে যেভাবে এগিয়ে এনে পুরস্কার বিতরণের মধ্যে নারীদেরকে আমরা ঘরে রেখে, কেন ওনারা আব্রু এসেছে, আল্লাহ তাআলাকে এটাকে মানা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা মানা আছে। তো সুতরাং আজকে আমি মামুনুল হক সাহেবকে আমি বিনীতভাবে ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ইসলামের নামে জঙ্গিত্বের নামে যারা আমাদের সমাজ বিনির্মাণে এই নারী মা বোনদেরকে দূরে রাখতে চায়, আমরা ইসলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সমস্ত কিছুকে আমরা বুকে ধারণ করে লালন করে আগামী দিনে ইনশাল্লাহ আমরা সবাই এক থাকবো। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের কামরুজ্জামান রতন ভাই, উনি ওনার রাজনৈতিক এবং দলীয় পরিচয়ের বাইরেও শাপলা স্মৃতি সংসদের সাথে শুরু থেকেই সম্পৃক্ত আছেন, সহযোগিতায় আছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আজকে ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমাদের এই মঞ্চে আমরা প্রধান অতিথি করে এখানে আমন্ত্রণ জানিয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের জনাব জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশের রাজনীতির একজন তুখোর পোড় খাওয়া ব্যক্তিত্ব, দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে তিনি আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছেন। বর্তমান সরকারের এবং সরকার দলের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তিনি হোল্ড করেন। খুব ছোট্ট একটা কথা আমাদের আজকে মাননীয় মন্ত্রী এবং সরকার দলীয় এমপি মহোদয়, রতন ভাই একটু আপনাদেরকে অ্যাড্রেস করতেছি আমি, যে আমাদের খুব বেশি কোনো কথা আজকে নেই, রাজনৈতিক অন্য কোনো কথাবার্তা খুব বেশি বলবো না। জুলাই সনদ এবং গণভোট এইসব প্রসঙ্গ আজকে আমাদের না। আমাদের প্রসঙ্গটা হলো অন্তত এতটুকু যে যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধের মহান শহীদানদেরকে রাষ্ট্রীয়ভাবে যে কোনোভাবে একটা স্বীকৃতির মধ্যে আনা হয়েছে, মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে, জুলাই বীর শহীদানদেরকেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা চাই, আমরা বিশ্বাস করি ৭১ এবং জুলাইয়ের মধ্যখানে ২০১৩ সালের শাপলার যে বীর শহীদানরা দেশের জন্য, ইসলামের জন্য এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দিল, এখানে শুধু মাদ্রাসার ছাত্র, আমি তো আবারও বলছি এই শহীদানদের মধ্যে শুধু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নয় এবং তারা মেজরিটি পার্সনও নয়। আমরা এর আগের যেই সংখ্যা করেছিলাম স্মারকের, সেখানে আমরা পরিসংখ্যান দেখিয়েছি যে কোন সেক্টরের কতজন শহীদ। সেখানে শহীদানদের মধ্যে যেরকম কওমি মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, এখানে কৃষক আছে, শ্রমিক আছে, ট্রাক ড্রাইভার আছে, রাস্তার হকার আছে, বিএনপির দলের কর্মী আছে, জামাতে ইসলামের কর্মী আছে, জাতীয় পার্টির কর্মী আছে, অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। কাজে এই শাপলার শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আপনারা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমরা হেফাজতে ইসলামের ফুল বডি গিয়ে ওনাকে বলেছিলাম যে এর একটা ব্যবস্থা করেন, আমরা টাকা চাই না, অর্থ চাই না,
আমরা চাই যে শাপলার শহীদানরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য, এদেশের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ঐতিহ্যের জন্য যে তারা যে অসামান্য ত্যাগ এবং কোরবানিটা স্বীকার করে গেলেন, এটার যে কোনো একটা রাষ্ট্রীয় সম্মাননা। শাপলার বেশ 15 থেকে 20 জন মারাত্মক আহত আছেন, পঙ্গু আছেন। আমরা শাপলা স্মৃতি সংসদ, আমরা তো কমই মাদ্রাসা চালাই, আপনারা জানেন। আমরা নিজেরা মাদ্রাসা চালাইতে, মাদ্রাসার 2 বেলার ডাল ভাতের ব্যবস্থা করতেই তো আমাদের অনেক কষ্ট হয়। এই আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে বিগত 2 বছর ধরে এই যে প্রায় শাপলার 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত হেফাজতের বীর শহীদান যে পরিবার, প্রায় 85টা পরিবার, এবং এই পরিবারগুলোর অনেক অনেক অসুস্থ ব্যক্তি, যাদের কোনো গার্জিয়ান নাই, সে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব, এতিম সন্তানদের পড়ালেখার দায়িত্ব এই শাপলা স্মৃতি সংসদ গ্রহণ করেছে। এখানে ব্যক্তিগতভাবে রতন ভাইয়ের, কামরুজ্জামান রতন ভাইয়ের, ওনারও অংশগ্রহণ আছে। কিন্তু আমরা চাই যে শুধুমাত্র আমাদের এইরকম বেসরকারি উদ্যোগ না, রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা আপনারা করেন। আজকের এই উপচে পড়া শাপলার সৈনিকদের পক্ষ থেকে আজকে আমাদের প্রধান অতিথির কাছে আমরা এই আহ্বান জানাবো এবং আমরা আশা রাখবো যে উনি আমাদের পক্ষ থেকে এই বার্তাটা ওনার ক্যাবিনেটে, প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে উনি বহন করে নিয়ে যাবেন। শাপলা স্মৃতি সংসদ আহত আজকের এই শাপলার শহীদ গাথা 5ই মেয়ের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন উপলক্ষে মহতী এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আল্লামা মামুনুল হক, উপস্থিত আমাদের জাতীয় সংসদের অন্যতম সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রনেতা জনাব কামরুজ্জামান রতন, উপস্থিত সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, এবি পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের সাবেক আইসিটির চিফ প্রসিকিউটর সাহেব সহ অন্যান্য সম্মানিত আলেমবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের কাছে আতঙ্ক সৃষ্টি করে। 2013-তে 5ই মে ওই দিনের ঘটনা আপনারা সকলেই এখানে যারা উপস্থিত, কম বেশি আমরা সবাই প্রত্যক্ষদর্শী। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত ছিলেন এবং দেশের প্রধান নেত্রী হিসাবে দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই সমাবেশকে বাধা দেওয়ার জন্য যখন তৎকালীন ফ্যাসিস্ট সরকার নানান রকম হুঙ্কার দিয়ে চলছিল, সেই সময় আমাদের নেত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাই হোক না কেন, যত বাধাই আসুক না কেন, শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ অবশ্যই অনুষ্ঠিত হবে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমাদের মাতৃতুল্য নেত্রী সেদিন সেই সমাবেশের প্রধান অতিথি হিসাবে কি ধরনের প্রতিকূলতা, কি ধরনের হুঙ্কারকে মোকাবেলা করে মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন তাও আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই ন্যাক্কারজনক গণহত্যার পরে বিএনপির বিবৃতিতেই প্রথম এটাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। দৈনিক পত্রিকার আর্কাইভ থেকে খুঁজলে দেখবেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তখনও
এ বিষয়ে কোনো বিশেষণ নির্ধারিত করতে পারেনি। শুধু বিএনপি তাকে গণহত্যা বলে চিহ্নিত করেই সেই দিন ক্ষান্ত হয়নি। 2 দিন ব্যাপী হরতালের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গায়েবাজারে জানাজা অনুষ্ঠিত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। হত্যাকারীরা যখন এই অপরাধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান রকম বিকৃত তথ্য ছড়াছড়ি করতে শুরু করলো, সরকারের সমস্ত ধরনের সমর্থক গণমাধ্যমকে ব্যবহার করে নানান রকম নাটক এবং মিথ্যা কাহিনী প্রচার করতে শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত সরকার যে বয়ান দাঁড় করলো সেটি হচ্ছে এটা বিএনপির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনাদের তা মনে আছে। এবং যে মামলাগুলি দায়ের করা হয়েছিল সেই মামলার প্রায় সব মিলিয়ে আসামির সংখ্যা হবে 250-র মতো। 8টি মামলা হয়েছে এবং সেই মামলাগুলিতে এই সমস্ত আসামির মধ্যে শতকরা 90% আসামি হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা এবং প্রথম সারির নেতারা, বিশেষ করে অঙ্গ সংগঠনের হাবিবুন নবী সোহেলের মতো নেতা, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মতো নেতা, এই ধরনের অঙ্গ সংগঠনের সব বড় বড় নেতাদেরকে আসামি করে করা হয়েছে। এরপরের ইতিহাস আপনাদের সকলের জানা। শাপলা চত্বরের এই জমায়েত এবং ফ্যাসিবাদের এই আক্রমণ এবং বিএনপির বহু জমায়েতকে এইভাবে তছনছ করে দেওয়া, আক্রমণ করা, ভেঙে দেওয়া, বিরোধী দলের বহু ঘটনা, বহু আন্দোলন, বহু নিয়মতান্ত্রিক সংগ্রামকে তছনছ করে দেওয়া, জেলায় জেলায় বিভাগে বিভাগে বিএনপির যে সমাবেশ, বিভাগীয় সমাবেশ, সেগুলির উপরে রাষ্ট্রকে লেলিয়ে দিয়ে জনগণের ক্ষোভকে দমন করার যে ব্যর্থ চেষ্টা, এই সবগুলিকে যদি আমরা একসঙ্গে আজকে আমাদের স্মৃতির টেবিলে জড়ো করি তাহলে দেখতে পাব ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজের এমন কোনো অংশ নাই, গণতন্ত্র মনা এমন কোনো অংশ নাই যারা তাদের আক্রমণে শিকার না হয়েছে এবং কারো রক্ত ছাড়াই সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই মঞ্চ, যেই মঞ্চে এই ধরনের সমস্ত নির্যাতনকারীরাই জড়ো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের আহ্বানের যে পরিধি, সেই পরিধি যে এত ব্যাপক, সেই ব্যাপকতার কারণেই বাংলাদেশের সমস্ত অংশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী ক্ষোভ অবশেষে এক স্রোতে এসে মিশে দাঁড়ায়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্য অভিভাবক তুল্য নেতৃত্ব এবং তার নেতৃত্বে সর্বদলীয় একটি জনমত, একদিকে বাংলাদেশ আর একদিকে ফ্যাসিবাদ। এই প্রেক্ষাপটেই চলমান বিভিন্ন সংকটের সঙ্গে নতুন সংকট তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটেই অবশেষে 2024-এ 5ই আগস্ট ফ্যাসিস্টের শিখণ্ডী সহ সমস্ত ধরনের শিকড় রেখে পালিয়ে যেতে হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বিষয়ে আমরা অনেক ভালো শুনেছি, অনেক সুন্দর সুন্দর চিন্তার কথা শুনেছি, কিন্তু সময়ের অভাবেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আপনাদের সকলের ত্যাগ, তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে গত 12ই ফেব্রুয়ারির যে বিতর্কহীন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে
যদি কম বেশি বিতর্ক থেকেও থাকে, এর চাইতে ভালো এর আগের 12টি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি ছিল? নিশ্চয়ই বিতর্ক ছিল, কিন্তু 12টি নির্বাচনের চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন ছিল। ধন্যবাদ আপনাদেরকে। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি সরকার আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেছে, এবং সেই সরকার সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা যা দেওয়ার যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং এই সংসদের এই সম্মান দেওয়ার মধ্য দিয়েই জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না, সে অপরাধ যেই করুক না কেন। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যোক্তা হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলের শক্তি আর সামাজিক শক্তি কিন্তু কখনো সমান সমান হয় না, এবং একটি রাজনৈতিক দল তখনই সার্থক হয় যখন সেই রাজনৈতিক দল করে না এমন সামাজিক শক্তির কাছেও গ্রহণযোগ্যতা পায়। এবং সে কারণেই আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আমাদের যাদের অনেকেরই অনেক সংগঠিত শক্তি আছে, আমাদের অনেক অর্গানাইজড, আমাদের অনেক রেজিমেন্টেড ক্যাম্প আছে, আমরা অনেক সময় এই কথাটা ভুলে যাই। আমরা আমাদের রেজিমেন্টেড ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে যখন কথা বলি, তখন বিশাল সমাজের পরিধির যে সাগর সমতুল্য এবং আকাশ সমতুল্য যে ক্ষমতা, তাকে আমরা ভুলে যাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে সমস্ত চিরন্তন চাওয়া পাওয়া, যা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলি অর্জন করার ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু খুব চমৎকার একটি ঐক্য তৈরি হয়। যেমন 2024-এর 5ই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। যেমন আমাদের নবীজির বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন গোটা সমাজ এক হয়ে যায়, গোটা দেশ আমরা এক হয়ে যাই। কোনোভাবেই এই ধরনের অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেই না, এবং আমাদের মধ্যে কি পার্থক্য আছে তা আমরা দেখি না, বরঞ্চ এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য, এই ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। শাপলা শহীদদেরকে স্মরণ করতে এসে আমি আমার বক্তব্যের শেষে তাদের প্রতি এই গভীর শ্রদ্ধা এবং তাদেরকে যে শ্রদ্ধার সঙ্গে যে স্মরণ এই সংসদে আমরা করেছি, তাকে আরো অনেক বেশি মূর্তমান করার জন্য আপনাদের বক্তব্য এবং আমাদের সংসদের যে শোক প্রস্তাব, এই দুটিকে আমি সংমিশ্রণ করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের নেতা, বিএনপির চেয়ারম্যান, তার কাছে পৌঁছাবো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি,
অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনার প্রতিটিরই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। দলে আমরা কে কত বড়, কে ক্ষমতায় নেই, তার চাইতেও এই লক্ষ্যের প্রতি আমাদের যে ঐক্য, তা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলেই শাপলা চত্বরের শহীদ সহ এদেশের মাটিতে যারা যারা ঘুমিয়ে আছে, শুধুমাত্র দেশপ্রেমের কারণে যারা প্রাণ ত্যাগ করেছে, তাদের সকলের প্রতি আমাদের প্রকৃত দায়িত্ব পালন করা হবে। আমি বিশ্বাস করি আপনারা সকলেই তা বোঝেন এবং তা মনে মনে কামনা করেন এবং তা আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার কর্মসূচি দিলে একইভাবে আমরা এগিয়ে যেতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাপলা শহীদদের স্মরণে আজকের এই অত্যন্ত চমৎকার, শিক্ষণীয় এবং আমি বলবো ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন সহ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী। আসলে আমি এই অনুষ্ঠানটাকে ঐতিহাসিক মনে করি এই কারণে, ইসলামী জনতা, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, আধিপত্যবাদ বিরোধী জনতার মৃত্যু ভয়হীন চেতনার একটি অকুতোষ ভয় আন্দোলনের সংগ্রামের প্রতীক হল 5ই মের ঐতিহাসিক শাপলার স্মৃতি। সে কারণে সব ধরনের ষড়যন্ত্র, নিষ্ঠুর, নির্মম হত্যাকাণ্ড, হামলা, আক্রমণ সব কিছুকে তুচ্ছ মনে করে যারা শুধুমাত্র আল্লাহ এবং মহান রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আত্মদানের জন্য, 5ই মের এই দিবসটা হচ্ছে সেই ঐতিহাসিক দিবস। এরপরে আরও সুন্দর সুন্দর আয়োজন, ডকুমেন্টারি প্রদর্শনী আছে। আমি একটু আফসোস নিয়েই সভাপতির অনুমতি নিয়ে জরুরি একটি প্রোগ্রামের কারণে চলে যাওয়ার সুযোগ চেয়েছিলাম। আমার মনটা এখানে, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানে। মূল্যায়ন, স্মৃতিচারণ এগুলো আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। আমার আগে সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ তাদের এই শাপলা শহীদদের ওই দিনকার ঘটনাবলীর সুন্দর স্মৃতিচারণ করেছেন। আমি ওই সময় কারাগারে বন্দী ছিলাম। লম্বা সময় কারা জীবনে আমি খুলনা কারাগারে ছিলাম। ঢাকা খুলনা আমাকে আনা নেওয়া করা হতো। হেফাজতে ইসলামের এই ঐতিহাসিক সমাবেশের মাত্র কয়েকদিন আগে ঢাকায় যখন টান উত্তেজনা, চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দেশবাসী, রাজধানীবাসী, সেই সময় আমাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় নিয়ে যাওয়া হয়। তার পরপরই এই ঘটনা ঘটে। কারাগারে বসে রেডিও টেলিভিশনে মর্মান্তিক সেই দৃশ্যের আমি কিছুটা দেখেছি এবং খবর শুনেছি। আল্লামা মামুনুল হক, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সেদিনকার শাপলা চত্বরের এই প্রচণ্ড মুহুর্মুহু গুলি এবং শাহাদাতের নৃশংস ঘটনার মধ্যে দাঁড়িয়ে যে ঐতিহাসিক বক্তব্য দিচ্ছিলেন, রেডিওতে তার
বিপ্লবী কণ্ঠের কয়েক সেকেন্ড বক্তব্য শোনানো হয়েছিল। সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শাপলা চত্বর ত্যাগ করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে আল্লামা মামুনুল হক বলেছিলেন যে এই শাপলা চত্বরের তৌহিদি জনতার যে কোনো মূল্যে শাপলা চত্বর ত্যাগ করবে না। তার নির্দেশকে প্রত্যাখ্যান করে তিনি বলিষ্ঠ কণ্ঠে শাপলা চত্বরে সমবেত হবার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। সেই কণ্ঠটা আমি কারাগারে বসে শুনেছিলাম। সেই হত্যাকাণ্ড, সেই বর্বরতা, দুটো টেলিভিশনকে বন্ধ করে দেওয়া, সম্প্রচার বন্ধ করা, কিছুদিন পরেই আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হলেন এবং ঢাকা থেকে তিনি খুলনা কারাগারে স্থানান্তরিত হলেন। আমার সঙ্গে ওনার খুলনা জেলখানায় দেখা হলো। আমরা কারাকক্ষে বসে সব স্মৃতিচারণ করেছি, শুনেছি। অনেকদিন আমরা একসঙ্গে এক কারাগারেই ছিলাম। সুধীবৃন্দ, আমি কথাটা শেষ করতে চাই একটা কথা বলে। শুধু একটা 5ই মের সমাবেশকে নিয়েই কিন্তু এ ঘটনা ঘটেনি। এর একটা ইতিহাস, এর একটা প্রেক্ষাপট, এর একটা তাৎপর্যপূর্ণ পেছনের কিছু খবর আছে, ঘটনা আছে। সংক্ষেপে কথা হলো এই, তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামী চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুরতাদ, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীর চরিত্র হরণ করে ব্লগাররা যেভাবে শুরু করলো, এবং যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোনো জুডিশিয়ারির ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন। তিনি সরকার প্রধানমন্ত্রী, এদিকে শাহবাগের আরেকটি সরকার হয়েছে ইমরান এই সরকারের জাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশে এবং দুনিয়ায় নাই। যিনি সাজাপ্রাপ্ত হন তিনি সাজা কমাবার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়ারির লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। যে হত্যাকাণ্ডের সাথে যে লোকদের সম্পর্ক নাই, এইটা নিয়ে আলেম ওলামা, ইসলামপন্থী জনতা ক্ষিপ্র হয়ে পড়ল। 5ই মের এই ঘটনার আগে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, ইসলামী জনতার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসকদের জুলুম নির্যাতন, সংবিধান থেকে ইসলামী চেতনাকে মুছে ফেলার ষড়যন্ত্র এমনভাবে হচ্ছিল, তার একটা আউটবাস্ট হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5ই মের মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। এবং সেই মহাসমাবেশ কোনো দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। নৃশংসভাবে সেদিন সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে প্রায় 2 লক্ষ গোলা বারুদ, আর্মস অ্যামিউনিশন ব্যবহার করা হচ্ছে ওই দিন কালো রাত্রির এই হত্যাকাণ্ডের ব্যাপারে। প্রধানমন্ত্রী বলেন কেউ মরে নাই, হুজুররা সব গায়ে লাল রং মাখিয়ে শুয়েছিল। সি 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 সি, একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে? অথচ তদন্তের ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেখানে বিচার চলছে, যেমন জুলাই হত্যাকাণ্ডের, শাপলা হত্যাকাণ্ডের। ধীরে ধীরে তদন্তে 62 জনের উপরে হত্যার তো প্রমাণই পাওয়া গেছে, নিখোঁজ আছে। এজন্য আমরা মনে করি এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি যে কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের একটা বিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল। পরবর্তী 24শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, 13 সালের মেয়ের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের 18 কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে কিন্তু 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা, তাদের রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব হলো
যে কারণে মানুষেরা জীবন দিয়েছিল, সেই আদর্শ, সেই সংগ্রাম, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা যেন জাতির সাথে দেওয়া ওয়াদা থেকে মুখ ফিরিয়ে না আনি, জাতির কাছে যেন অপরাধী হিসেবে বিবেচিত না হই, এই ব্যাপারে নিজেদের বিবেকের কাছে যেন আমরা বিশ্লেষণ করে, বোঝাপড়া করে আমরা সবাই যেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের সেই সংগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলার যে বিধানের প্রতি এদেশের মানুষের যে ভালোবাসা, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যে দেশের মানুষ বরদাস্ত করে না, শাপলার স্মৃতি হচ্ছে তার একটি ঐতিহাসিক এবং উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই সমাবেশে বিভিন্ন পুরস্কার যারা পেলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, ডকুমেন্টারিতে যে সমস্ত ঘটনা প্রদর্শিত হবে, সারা দেশ এবং দুনিয়ার মানুষকে সত্যের সংগ্রামে সেগুলো উজ্জীবিত করবে, প্রেরণার উৎস হয়ে থাকবে। আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি দেশের বাইরে সফরে থাকায় তার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বক্তব্য রাখছি এবং আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।